উদয় এবং রেনু লিভ ইন রিলেশনশিপে থাকতে থাকতে হঠাৎই একদিন উদয়ের এক্স গার্লফ্রেন্ডের একজোড়া জুতো পায় রেনু, আর এরপরই সে শুরু করে তুলকালাম। তবে রেনুর হাজার ঝামেলার পরও উদয় কোনো তথ্যই দেয় না এই জুতার সম্পর্কে, যার ফলে রেনু শুরু করে আরো বেশি পাগলামি। কি রহস্য লুকিয়ে আছে এই একজোড়া জুতোর ভিতরে, সেটাই জানবো আজকের গল্পে। 6টি ভিন্ন ভিন্ন ফ্লেভারের স্টোরি নিয়েই তৈরি আজকের ভিডিওটি, যার ভিতর আপনি লাভ স্টোরি, ইমোশন, টুইস্ট, সাসপেন্স এই সবই পাবেন। তো চলুন আর দেরি না করে সিরিজের গল্পগুলো শুরু করা যাক, যে সিরিজের নাম মডার্ন লাভ হায়দ্রাবাদ। প্রথম গল্পের শুরুতে আমরা নুরিকে দেখতে পাই, যার হাঁটুর সার্জারি হচ্ছিল। ডাক্তার তাকে ইনজেকশন দিয়ে দিতে লাগে। তখন সে নুরিকে বলে, তুমি ভয় পেও না, 1 থেকে 10 পর্যন্ত গোনো, এর মধ্যেই দেখবে সব হয়ে যাবে। নুরি তখন 1 থেকে 10 পর্যন্ত গুনতে লাগে। তো এই গুনতে গুনতেই তার অতীতের কথা মনে পড়ে। দেখা যায় সে তার মা বাবার সাথেই থাকে, আর তারা মুসলিম। তবে সে মুসলিম হওয়া সত্ত্বেও অন্য ধর্মের একটি ছেলেকে ভালোবাসত, কিন্তু তার মা তার এই সম্পর্ক মেনে নেয় না। নুরি ভাবে হয়তো তার বাবা তার এই ব্যাপারটা বুঝবে, আর সে নিজেই হয়তো তার মাকে বুঝিয়ে ফেলবে। তাই নুরি তার বাবাকে তার সবকিছু খুলে বলে, আর সে তাকে এটাও বলে যে তার বাবা যেন তার মাকে একটু বোঝায়। কিন্তু তার বাবাও এই সম্পর্কে খুশি ছিল না। তাই নুরি অনেক কষ্ট পায় আর বাধ্য হয়েই তার বাড়ি ছেড়ে চলে যায়। এরপর দেখা যায় তার অপারেশন হয়ে গেলে নুরি তার বাড়ি ফিরে আসে। তখন সেখানে তাকে দেখতে তার মাও আসে, কারণ তার সার্জারি হয়েছিল। এজন্যই সে তার মেয়েকে দেখতে এসেছে এত বছর পর। তবে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এখন পর্যন্ত তারা একে অপরকে মাফ করেনি। তারা এখনো দুজন দুজনের প্রতি রাগ, যে জন্য সুযোগ পেলেই কেউ কাউকে খোঁচা মেরে কথা শোনানোর সুযোগ ছাড়ে না। এরপর নিউজ দেখে তারা জানতে পারে কালকের মধ্যে লকডাউন দিয়ে দেওয়া হবে, যে জন্য কেউই আর ঘর থেকে বের হতে পারবে না বেশ অনেক দিনের জন্য। আর এই নিউজ শুনে তারা দুজনই অবাক হয়ে যায়, কারণ লকডাউন শুরু হলে তাদেরকে একসাথে থাকতে হবে। কিন্তু তারা তো একে অপরের সাথে বেশি দিন থাকতে চায় না, কারণ তারা কেউই কাউকে সহ্য করতে পারে না। তাই তারা এতদিন একসাথে কিভাবে থাকবে এই নিয়েই তারা বিচলিত হয়ে পড়ে। তাছাড়া লকডাউন শুরু হলে তো বাজারেও যাওয়া যাবে না। এ হলো আর এক বিপদ, যে জন্য নুরির মা হোসেন নামের একজন অটোওয়ালাকে ঠিক করে, যাকে নিয়ে সে বাজারে চলে যায়, যেখানে গিয়ে সে অনেকগুলো বাজার নিয়ে আসে। তখন নুরির প্রতিবেশী প্রকাশ তাদের সাথে দেখা করতে আসে। নুরি বলে তার সার্জারির আগে এবং পরে প্রকাশ এবং তার পরিবার তার অনেক খেয়াল রেখেছে, এই জন্য সে তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তো কথা বলতে বলতেই প্রকাশ তাদেরকে লকডাউন এবং করোনার কথা বলে, যেই করোনার জন্য সে তার মাকেও ঘর থেকে বের হতে দেয় না, কারণ এতে জীবনের ঝুঁকি রয়েছে। তাই সে চায় না তার মার কিছু হয়ে যাক। যাই হোক, এরপর দেখানো হয় নুরির মা নুরির জন্য রান্না করে, যেগুলো খেয়ে নুরি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে অনেক দিন পর তার মায়ের হাতের রান্না খাচ্ছে। আর আজকে সে তার ফেভারিট ডিশও তৈরি করেছে। আর সে এটাও মনে করে যে তারা আগে সবাই একসাথে বসে এই খাবার খেত, আর তার বাবারও এই খাবার খুব পছন্দ ছিল। এরপর দেখা যায় নুরির মার আসলে খাবার রান্না করা খুব পছন্দ ছিল, তাই সে প্রত্যেক দিন রান্না করত আর নুরির প্রতিবেশীদেরও রান্না করে খাবার দিত। যদিও করোনাকালীন সময় সবাই একটু সাবধানে চলতে চায়, সবাই একটু ডিস্টেন্স মেনটেন করতে চায়, তারপরেও উনি সবাইকে খাবার দিয়ে আসতেন। তো একদিন নুরি ওয়াশরুমে গিয়ে তার ব্যান্ডেজ খোলার চেষ্টা করে, কিন্তু রক্তের ভয়ে সে খুলতে পারছিল না। সে অনেক ঘাবড়ে যায়। তখন সে তার মাকে ডাকে। তার মা এসে দরজা ধাক্কাতে থাকলে সে তাকে অপেক্ষা করতে বলে, কিন্তু তার আওয়াজের মধ্যে ভয় লুকিয়েছিল, যেটা বুঝতে পেরে তার মা তার ব্যান্ডেজ খুলে দেয় এবং নুরিকে ভয় না পাওয়ার জন্য ছোটবেলাকার মতো নামতা পড়তে বলে, কারণ নুরি এভাবে নামতা পড়তে থাকায় মনোযোগী হয়ে গেলে সে আর ব্যথা অনুভব করে না। এভাবেই ধীরে ধীরে তাদের দিন কাটতে থাকে। এরপর দেখা যায় একদিন নুরি তার ফ্রেন্ড বিনয়ের সাথে কথা বলছিল। তারা ভিডিও কলেই কথা বলতে থাকে। সেই সময় নুরি ফিসফিস করে কথা বলে, কারণ সে আজকে তার মায়ের রান্নার প্রশংসা করছিল, আর সে চায় না তার মায়ের প্রশংসা এত জোরে জোরে করতে, কারণ অনেক বছর তাদের দেখা সাক্ষাৎ নেই, আর তারা একে অপরের উপর মান অভিমান করে আছে। এই সময় কিভাবে সে তার মায়ের প্রশংসা করবে, তাও তারই সামনে। তাই সে ধীরে ধীরে বলতে থাকে, শুধু নুডলস খেতে খেতে আমার অবস্থা একদম খারাপই হয়ে গিয়েছিল, তাই এখন আমাকে আর নুডলস খেতে হয় না, রোজ রোজ নতুন পদের রান্না হয়। তখন সে খেয়াল করে গরুর মাংসের ঘ্রাণ ভেসে আসছে। তখন সে ভাবতে থাকে তার বাড়িতে তো গরুর মাংসই ছিল না, এখন কোথা থেকে এলো। এই ভেবে সে তার মাকে জিজ্ঞেস করতে যায় যে সে গরুর মাংস কোথায় পেয়েছে, বাড়িতে তো ছিলই না। তখন তার মা জানায় সে অটো চালক হোসেনকে দিয়ে মাংস আনিয়েছে।
আর তাকে সে বাজার করার জন্য ঠিকও করে রেখেছে, যেটা শুনে নুরি রেগে যায়। কারণ এই কোভিডের সময় বাইরে থেকে নিয়ে আসা খাবারের সাথে করোনা ভাইরাসও আসতে পারে। কিন্তু তার মা বলে তারা সব সময় প্রার্থনা করে এবং তাদের খাবারের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই তাদের কিছুই হবে না। নুরি বলে এই রোগ তো সে বানায়নি যে তার কথায় তারা আক্রান্ত হবে না। এই রোগ কি তাদের কথা শুনে চলবে? আমাদের নিজেদেরকেই তো সতর্ক থাকতে হবে, তা না এসব ভুল ধারণার জন্য তারা নিজেরাও বিপদে পড়তে পারে। নুরি আরো বলে তার এসব ভুল ধারণার জন্য সে এটাও ভাবছে যে নুরি অন্য ধর্মের একজনকে ভালোবাসার জন্য নরকে যাবে। তার মা বলে সে তার জন্য প্রত্যেক দিন প্রার্থনা করে। নুরি বলে সে তার প্রার্থনা করলেই কি আর না করলেই বাকি, সে তো তাকে এতদিন দূরেই সরিয়ে রেখেছে। তার মা তখন বলে সে নিজে থেকেই তো তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কেউ কি তাকে যেতে বলেছিল? যেই কথা শুনে নুরি বলে সে তাকে চলে যেতে বাধ্য করেছিল আর গত 6টি বছর ধরে তাকে বাড়ি ফেরার সুযোগও দেয়নি। এমনকি তার বাবার মৃত্যুর সময়ও সে বাড়ি ফিরতে চেয়েছিল কিন্তু পারেনি, যার একমাত্র কারণ শুধুমাত্র সে অন্য ধর্মের কাউকে ভালোবাসলে কি এই শাস্তি দিতে হবে যে নিজের বাবার লাশটাও সে দেখতে পারবে না? এটা কেমন কথা? যার এসব কথা শুনে তার মা চুপ করে থাকে। তো কিছুক্ষণ পর নুরি তার ব্যান্ডেজ পাল্টাতে গেলে তার মা টেবিলের উপর একটি জায়নামাজ রেখে আসে, যেটা দেখে নুরি ইমোশনাল হয়ে যায়। কারণ তার বাবা এই জায়নামাজে বসেই নামাজ আদায় করত এবং সে ছোটবেলায় তার উপর গিয়ে শুয়ে থাকত। পরের দিন রাতের বেলা নুরি ঘুমানোর চেষ্টা করে, সেই সময় তার মা তার সাথে ঘুমাতে আসে, কারণ সে একা একা ঘুমাতে ভয় পায় এবং গত 40 বছরে তাকে কোনোদিন একা থাকতে হয়নি। তো তারা দুজন একসাথে শুয়ে থাকলে নুরিকে তার মা জিজ্ঞেস করে তার এবং তার স্বামীর ডিভোর্স কেন হয়েছে। নুরি বলে তারা ভালোবেসে বিয়ে করলেও ধীরে ধীরে বুঝতে পারে তাদের মধ্যে অনেক পার্থক্য আছে, তারা একে অপরের জন্য তৈরিই হয়নি। তবে তার হাজবেন্ড অনেক ভালো মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। আর তার হাজবেন্ড এতটাই ভালো ছিল যে সে তাকে তার বাড়িটাও দিয়ে দিয়েছে, কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা হওয়াতে তারা দুজন নিজে থেকেই আলাদা হয়ে গেছে। এরপর তারা দুজনই অনেকক্ষণ গল্প করতে থাকে। তার মা তখন বুঝতে পারে নুরিরও নিজের ইচ্ছা মতো বেঁচে থাকার অধিকার আছে, আর নুরিও বুঝতে পারে তার মায়ের কথা। এভাবে একসাথে থাকতে থাকতে তাদের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে শেষ হয়ে যায়। একদিন দেখা যায় নুরির মা খাবার রান্না করতে করতে কান্না করতে থাকে, কারণ এই প্রথমবার তার স্বামীর জন্মদিনে সে তার সাথে নেই। এই জন্য সে তার স্বামীর প্রিয় খাবার রান্না করতে করতে কান্না করে দেয়, কারণ সে তাকে অনেক মিস করছিল। আর এইটা দেখে নুরিরও মন খারাপ হয়ে যায়। তো কিছুক্ষণ পর নুরির মা তাকে নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চার মিনারের সামনে যায়, যেখানে গিয়ে সে বলে তার যখন বিয়ে হয়েছিল তখন নুরির বাবা তাকে এখানে নিয়ে এসেছিল তাকে হালিম খাওয়ানোর জন্য, আর সে চেয়েছিল একদিন আমরা সবাই এই চার মিনারের সামনে বসেই হালিম খাবো। কিন্তু আজ তো সে নেই, তাই আজ তারা দুজনই এখানে বসে যায় আর এখানেই দুজন মিলে হালিম খেতে থাকে আর তার বাবাকেও স্মরণ করতে থাকে। এই দৃশ্যের সাথেই প্রথম গল্পটি শেষ হয়, যেখানে আমরা লকডাউনের সমস্যাগুলোর পাশাপাশি মা মেয়ের দূরত্ব মুছে যেতে দেখেছি, যেটা শুধুমাত্র একসাথে অনেক সময় কাটানোর জন্যই সম্ভব হয়েছে। এরপর শুরু হয় দ্বিতীয় গল্প। এই গল্পে আমরা রেনু নামের একটা মেয়েকে দেখি যে মন্দিরে এসেছিল। এরপর সে যখন মন্দির থেকে বাড়ি ফিরে যেতে চায় তখন সে তার জুতো খুঁজে পায় না, কারণ তার জুতো চুরি হয়ে গেছে। আর এই জিনিসটা তার সাথে হর হামেশাই হয়ে থাকে। যখনই সে মন্দিরে আসে এই কাজটা কেন জানি তার সাথেই বেশি হয়, আর এই জন্য রেনু বেশ বিরক্ত হয়ে যায়। তাই সে খালি পায়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় সেখানে থাকা একটা নারকেলের টুকরোর সাথে তার পায়ে আঘাত লাগে, এতে তার পা কেটে যায় আর ক্ষতস্থান থেকে রক্ত পড়তে লাগে। তো এইটা দেখে রেনুর তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তখনই উদয় নামের একটা ছেলে সেখানে চলে আসে আর তাকে সামলে নেয়। এই উদয় হচ্ছে পেশায় একজন পশুর চিকিৎসক, আর আজই সে একটি নতুন ক্লিনিক খুলেছে, যে জন্যই সে মন্দিরে এসেছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যাতে তার নতুন পথ চলা সুন্দর হয়। আর এসেই তার রেনুর সাথে দেখা হয়ে যায়। তো এরপর সে রেনুর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়, আর সে এত সুন্দর সুন্দর কথা বলে যে রেনু তার উপর ইমপ্রেস হয়ে যায়। এরপর আমাদের পুরো 2 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে উদয় এবং রেনু লিভ ইন রিলেশনশিপে থাকা শুরু করেছে। দেখা যায় তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক। তো রেনু পেশায় একজন কার্টুন আর্টিস্ট। তো একদিন সে তার কাজ করছিল, তখন তার কিছু কাগজের প্রয়োজন হলে সে আলমারি খোলে, আর তখনই সে উদয়ের কাপড়ের মধ্যে একজোড়া হিল খুঁজে পায়, একটা পার্পল কালারের হিল, যেই হিল তার নয়, অর্থাৎ
সেই হিলগুলো নিশ্চয়ই উদয়ের এক্স গার্লফ্রেন্ড আনুর। জুতোগুলো এত সযত্নে আলমারিতে রাখা আছে দেখে রেনু রেগে যায়। তাই সে উদয়কে এই জুতোর ব্যাপারে জিজ্ঞেস করবে বলে জুতোগুলো নিয়ে অপেক্ষা করতে থাকে। তো উদয় কাজ শেষে বাড়ি ফিরে আসলেও সে ওই জুতোগুলোকে ইগনোর করে আর চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রেনু আবারও ওই জুতোগুলোকে উদয়ের সামনে রেখে দেয় যাতে সে ওইটা দেখে কিছু একটা বলে, কিন্তু এবারও উদয় সেগুলোকে ইগনোর করে, যেটা দেখে রেনু রেগে যায় আর তাকে জুতার ব্যাপারে সরাসরি জিজ্ঞেস করে। তখন উদয় বলে জুতোগুলো দেখতে সুন্দর আছে, এই বলে সে আবারও নিজের কাজ করতে লাগে। তখন রেনু বলে এই জুতো তো তার নয়, যা শুনে উদয় বুঝতে পারে এগুলো তার এক্সের জুতো। রেনু বলে সে এই জুতো আলমারিতে সযত্নে রাখা অবস্থায় খুঁজে পেয়েছে, সে এই জুতো ফেলে দেয়নি কেন? তার মানে কি সে তার এক্সকে এখনো মিস করে? সে তার স্মৃতিতে এগুলো রেখে দিয়েছে? এটা কেমন কথা? তার তো এগুলো অনেক আগেই ফেলে দেওয়া উচিত ছিল। উদয় তখন বলে সে এগুলো কি করে ফেলবে, এগুলো তো তার নয়। রেনু বলে তাহলে কি সে এগুলো আবারও তার এক্সকে ফেরত দিতে যাবে? সে কি সেই জন্য বসে আছে? যার প্রশ্নের উত্তরে উদয় বলে হয়তো কোনোদিন যেতেও পারি। যার এমন কথা শুনে রেনু রেগে যায়। সে তার এবং উদয়ের সম্পর্ক নিয়ে তখন ইনসিকিউর ফিল করতে থাকে। তাই সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে এই ব্যাপারে কথা বলে। তখন তার ফ্রেন্ড তাকে ওই জুতোগুলো ফেলে দিতে বলে, তাহলেই হয়তো সব সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু রেনু বলে জুতোগুলো তো সে ফেলবে না, সেগুলোকে উদয়েরই বাইরে ফেলতে হবে, কারণ ওগুলো তার এক্সের জুতা। যার পর সেই জুতোগুলো সে এমন জায়গায় রাখে যেখানে রাখলে উদয় রোজ সেগুলোকে দেখবে আর একটা সময় বিরক্ত হয়ে সেগুলোকে বাইরে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু এমনটা মোটেও হয় না, কারণ উদয় জুতোগুলো বাইরে ছুঁড়ে ফেলা তো দূরের কথা, সেগুলোর দিকে ফিরেও তাকায় না, একদমই ইগনোর করে। আর এটা নিয়েই ভাবতে ভাবতে রেনুর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তার রাতে ঠিকমতো ঘুমও হয় না, সে কোনো কিছুতে শান্তি পাচ্ছিল না। তার মনে হতে থাকে রেনু হয়তো এখনো তার এক্সকে ভালোবাসে। তো একদিন সে তার ফ্রেন্ডের সাথে এই নিয়েই কথা বলছিল। সেই সময় তার ফ্রেন্ড তাকে মজা করতে করতে বলে সে নিজে কেন তার এক্সের কোনো জিনিস উদয়ের সামনে এনে রাখছে না? সেও তো এমন কিছু করতে পারে, তাহলে হয়তো উদয়ও তার মতো ইনসিকিউর ফিল করবে আর জেলাসও ফিল করবে। কিন্তু সে বলে সে তো তার এক্সের সব জিনিস পুড়িয়ে ফেলেছে, তার কাছে তো কিছুই নেই, তাহলে সে এখন কোত্থেকে পাবে তার এক্সের জিনিস? এই বলেই রেনু হাসতে থাকে। তখন তার ফ্রেন্ড বুঝে যায় যে তার মাথায় আসলে কি চলছে, তাই সে তাকে এসব উল্টোপাল্টা চিন্তা ঝেড়ে ফেলে দিতে বলে। কিন্তু রেনু তার কোনো কথাই শোনে না। এরপর সে যা করে এতে আপনারাও অবাক হয়ে যাবেন। পরের দিন সে সোজা চলে যায় তার এক্সের বাড়িতে, যেখানে তার এক্সের স্ত্রীকে সে বন্ধু পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সে বলে সে ওয়াশরুমে যাবে, তো তাকে ওয়াশরুমের জায়গা দেখিয়ে দিলে সে সেই রুমে চলে যায় আর ওয়াশরুমের নামে লুকিয়ে লুকিয়ে আলমারি থেকে তার এক্সের শার্ট নিতে যায়। কিন্তু তার এক্সের ছেলে তাকে তখন দেখে ফেলে। সে ভাবে এই মহিলাটি হয়তো চুরি করতে এসেছে। এরপর তার এক্সের ওয়াইফ তার সাথে কথা বলে আর তাকে জিজ্ঞেস করে সে কেন এমন করছে। ব্রেকআপের পর তো তার স্বামী মুভ অন করেছে, তাই তারও উচিত মুভ অন করে নেওয়া। সে যদি এমন আচরণ করতে থাকে তাহলে সবার জীবনই নষ্ট হয়ে যাবে। এই বলে সে রেনুর কাছ থেকে তার স্বামীর শার্টটি নিয়ে রেখে দেয়। এরপর রেনু বাড়ি ফিরে আসে। তখন উদয় তাকে সারপ্রাইজ দেয়, কারণ তাদের দেখা হয়েছে আজ 2 বছর হয়ে গেল, যে জন্য সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য একটা কেক নিয়ে আসে এবং রেনুকে সেই নারিকেলের খোলটি দেখায় যেটাতে তার পা কেটে গিয়েছিল। রেনু এটা দেখে খুশি হয়ে যায় যে উদয় এতদিন পরও এটিকে সযত্নে রেখে দিয়েছে। উদয়ের এটা একটা অভ্যাস, সে এরকমই কিছু কিছু জিনিস তার কাছে রেখে দেয়। তো তখন তার উদয়ের এক্সের জুতোর উপর নজর যায়। সে ভাবে উদয় হয়তো নারকেলের মতো এই জুতোগুলোও যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছে, তাই সে আবারও উদয়ের সাথে জুতা নিয়ে কথা বলতে থাকে। তখন উদয় এক পর্যায়ে বিরক্ত হয়ে সেখান থেকে চলেই যায়। যার পর রেনু তার ভুল বুঝতে পারে এবং উদয়ের ক্লিনিকে গিয়ে তার কাছে ক্ষমা চায়। তাছাড়াও সে ওই জুতোগুলো নিয়েও এখন আর চিন্তিত নয়। এরপর একদিন তাদের বাড়িতে তাদের প্যারেন্টসরা দেখা করতে আসে, যারা তাদের দুজনকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে বলে। রেনু উদয়কে সেজন্য বিয়ের কথা বললেও উদয় রাজি হয় না, কারণ তারা সম্পর্কে জড়ানোর আগেই সিদ্ধান্ত নেয় যে তারা এত তাড়াতাড়ি বিয়ে করবে না। এই নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। তখন রেনু উদয়কে আবারও তার এক্সের জুতো নিয়ে বলতে থাকে।
তো এই সব কথা শুনে উদয় তখন রেগে যায় আর তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়, যার পর রেনু তার প্যারেন্টসের কাছেই চলে যায়। এরপর থেকেই তারা আলাদা থাকতে শুরু করে। তারা আলাদা তো থাকে, কিন্তু সব সময় একজন আরেকজনকে মিস করতে থাকে। তারা একে অপরকে ছেড়ে থাকতেই পারছিল না। তো একদিন রেনু মন্দিরে যায় আর তখন দেখে উদয় তার জন্য মন্দিরে গিয়ে বসে আছে এবং তার কাছে তার এক্সের জুতোগুলো ছিল, যেগুলো তারা মন্দিরের বক্সে রেখে পুজো দিতে যায়। এরপর তারা ফিরে এসে দেখে প্রত্যেকবারের মতো এবারও জুতোগুলো চুরি হয়ে গেছে, যা দেখে তারা অনেক খুশি হয়, কারণ এই জুতোর জন্যই তাদের এত ঝামেলা হচ্ছিল। এখন এই জুতোর সাথে সাথে তাদের মধ্যকার দূরত্বও চলে গেছে, যার পর রেনু আবারও বাড়ি ফিরে যায়। তো পরের দিন তারা দুজন যখন একসাথে কফি খাচ্ছিল আর সময় কাটাচ্ছিল, তখন রেনু উদয়কে জিজ্ঞেস করে, আর তো এমন কিছু নেই যা তাকে তার অতীতের কথা মনে করিয়ে দেয়? তখন উদয় বলে, তার জানা মতে আর কিছুই নেই, শুধুমাত্র এই কফি মেশিনটা ছাড়া। যেই কথা শুনে রেনু আবারও রেগে যায়। আর এই দৃশ্যের সাথেই দ্বিতীয় গল্প শেষ হয়ে যায়। তৃতীয় গল্পের শুরুতে আমরা রোহানকে দেখি, যে একটি কোম্পানির সিইও। রোহান একজন সফল বিজনেসম্যান। দেখা যায় সে তার স্টাফদের সামনে স্পিচ দিচ্ছে, যাতে করে তারাও সফল হতে পারে। রোহান তখন বলে, তাদের এবং সফলতার মাঝে দূরত্ব এতটুকুই যে তারা কাজে ফাঁকি দেয়, বিভিন্ন বাহানায় ফাঁকি দিতেই থাকে, যে জন্যই তারা তাদের গোল পর্যন্ত পৌঁছাতে পারে না। সেই জন্যই তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, আর এমন ফাঁকিবাজি করলে চলবে না, তাহলেই সফলতা তাদের দ্বারে এসে পৌঁছাবে। এই বলে সে তার স্টাফদের মোটিভেট করে। তো কিছুক্ষণ পর তাকে তার ফ্রেন্ড সতীশ কল করে। আজ এই সতীশের জন্মদিন ছিল, তাই সে সতীশের সাথে ঘুরতে যায়। সতীশ তাকে নিয়ে একটি অনাথ আশ্রমে আসে, যে আশ্রমের সামনে এসেই রোহান ইমোশনাল হয়ে পড়ে, যার কারণ আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। এরপর রোহান আশ্রমের বাচ্চাদের সাথে দেখা করতে যায়, যেখানে সে আশ্রমের বাচ্চাদের জন্য অনেক ধরনের উপহার নিয়ে আসে। সে যখন বাচ্চাদের উপহার দিচ্ছিল, তখন সে জানালার দিকে তাকালে তার অতীতের কথা মনে পড়ে যায়, যে জন্য সে আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর আমাদের রোহানের অতীত দেখানো হয়, যেখানে আমরা রোহানকে তার বোন এবং দাদির সাথে বসবাস করতে দেখি। রোহানের বাবা মা মারা যাওয়ার পর দাদি তাদের দুই ভাই বোনের দেখাশোনা করত। দাদি মানুষের বাসায় কাজ করে যে টাকা পেত, তা দিয়েই তাদেরকে লালন পালন করত। সে যতটুকু পারত তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করত, কিন্তু বয়স হয়ে যাওয়াতে দাদি বেশি একটা উপার্জন করতে পারত না। তো সারাদিন খাটাখাটুনি করে সে যেই খাবার নিয়ে আসতো তারা তাই খেয়ে নিত। দাদি অনেক সময় না খেয়েই তাদেরকে খেতে দিত। তখন রোহানের বোন দাদিকে তাদের খাবার থেকে ভাগ দিয়ে দিত। দেখা যায় এভাবেই তাদের জীবন কাটতে থাকে। দাদি রোজ রাতে তাদের দুজনকে গল্প শোনায়, যেই গল্প শুনে তারা দুজনও খুব খুশি হয়। এভাবেই সবকিছু চলছিল। তো একদিন রোহানের বোন ক্রিকেট খেলার সময় বল রাস্তায় চলে যায়, আর সে যখন বলটি আনার জন্য যায়, তখন একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, আর সে ওই ঘটনাস্থলেই মারা যায়। দাদি তখন তার বোনকে কোলে নিয়ে কান্না করতে থাকে। তবে ছোট্ট রোহান তো তার বোনের মৃত্যুটাও বোঝে না। এখানে যে সে কত বড় জিনিস তার জীবন থেকে হারিয়ে ফেললো, সেটা তার বোঝে আসে না। সে তাই বারবার তার দাদিকে তার বোনের কথাই জিজ্ঞেস করতে থাকে। তখন তার দাদি আর কি বলবে, তাই সে তাকে বলে যে তার বোন তার মায়ের কাছে চলে গেছে। রোহান তখন বলে সেও তার বোনের মতো তার মায়ের কাছে চলে যেতে চায়। সে বড় বাড়িতে থাকতে চায়, অনেক খেলনা নিয়ে খেলতে চায়, ডোসা খেতে চায় প্রত্যেক দিন। যেই কথা শুনে দাদি তাকে ডোসা খেতে নিয়ে যায় এবং রোজ সে তাকে সেখানেই নিয়ে যায় যেখানে সে কাজ করে। বর্তমানে বোন এবং দাদির কথা মনে পড়তেই রোহান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন তার বন্ধু সতীশ তার কাছে ক্ষমা চায়, কারণ তার জোরাজুরির জন্যই তো রোহান এখানে এসে কষ্ট পাচ্ছে। কিন্তু সে তো রোহানের সাথে এমন করতে চায়নি, তাই সে রোহানকে বলতে থাকে, আমার হয়তো তোকে এখানে নিয়ে আসাটা ভুল হয়ে গেছে। রোহান বলে না, তার তো অনেক আগেই এখানে আসা উচিত ছিল। তো এই বলে সে আরো ইমোশনাল হয়ে পড়ে। তখন রোহানকে তার বোন একটি রুমাল দেয়, যেটা দেখে রোহান আরো কান্না করতে থাকে, কারণ এই রুমাল তার দাদির ছিল। তখন আমাদের আর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রোহানের দাদির শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যায়। সে জানতে পারে তার যক্ষা রোগ হয়েছে। সে এই রোগে খুব ভালোভাবেই আক্রান্ত, যে জন্য সে রোহানের দেখাশোনাও করতে পারছিল না। তাই সে ঠিক করে সে রোহানকে অনাথ আশ্রমে ভর্তি করিয়ে দিবে, আর সে ঠিক তাই করে। রোহানেরও এই জায়গাটি অনেক পছন্দ হয়, তাই সে দাদিকে জানায় সে এখানে রোজ আসবে। তখন দাদি বলে রোজ নয়, সে এখন থেকে এখানেই থাকবে। এই বলে সে রোহানকে শেষবারের মতো আদর করে, আর স্মৃতিস্বরূপ তার রুমালটি রেখে চলে যায়। রোহান দাদির সাথে ফিরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, তাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার দাদি আর ফিরেও তাকায় না। সে সেখান থেকে চলে যায়।
আর রোহানকেও সেখান থেকে যেতে দেওয়া হয় না। এরপর থেকেই সে জানালা দিয়ে গেটের দিকে তাকিয়ে থাকতো, এই আশায় যে কখন দাদি তাকে ফিরিয়ে নিয়ে যাবে। সে ভাবত তার দাদি হয়তো কোনোদিন আসবে, কিন্তু তার দাদি আর কখনো ফিরে আসে না। হয়তো সেও মারা গিয়েছে। তো কিছুদিন আশ্রমে থাকার পর রোহানের পালক বাবা মা তাকে অ্যাডপ্ট করে নেয়। তারা তাকে সেই সব কিছু দেয় যেগুলো রোহান বরাবর চাইতো। এই সব কথা মনে করে সে কান্না করতে থাকে। তখন তার বোন তাকে শান্ত করে। এরপর তারা সম্পূর্ণ আশ্রম হেঁটে বেড়ায় এবং তার স্মৃতিচারণ করতে থাকে। রোহান এরপর সিদ্ধান্ত নেয় যে সে আশ্রমের বাচ্চাদের জন্য কিছু একটা করবে, আর তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য যেই সব কিছু করা প্রয়োজন সে তার সব কিছুই করবে। আর এখানেই এই গল্পটিও শেষ হয়ে যায়। চতুর্থ গল্পের শুরুতে আমরা আশ্বিনকে দেখতে পাই, যে মেডিটেশন করছিল। তখন তার বন্ধু এসে তাকে শুটিং এর জন্য ডেকে নিয়ে যায়। আশ্বিন আসলে একটি সিরিয়ালের প্রডিউসার, কিন্তু তার কাছে রোজকার এই বোরিং সিরিয়াল আর ভালো লাগে না। তাই সে এখনকার যুগের মানুষদের জন্য কিছু বানাতে চায়, নতুন কিছু, যেটা তারা মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন সব জায়গাতেই দেখতে পাবে, যার সাথে তাদের সিরিয়ালের ডিরেক্টরও একমত প্রকাশ করে। একদিন আশ্বিন একটি ক্লাবে গেলে সেখানে ভান্দানা নামের একটি মেয়েকে সে দেখতে পায়। মেয়েটা স্ট্যান্ড আপ কমেডি করছিল, যার জোকস শুনে সবাই অনেক হাসাহাসি করে। আর আশ্বিনেরও ভান্দানাকে অনেক ভালো লাগে। ভান্দানার জোকসে বলা কথাগুলো যেন তার লাইফের সাথেই মিলে গেছে, যে জন্যই সে ভান্দানার উপর বেশ ইমপ্রেস হয়। সে ভান্দানাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে থাকে। এরপর সে একদিন ভান্দানার সাথে দেখা করতে যায়, যেখানে সে ভান্দানার অনেক প্রশংসা করে। এরপর সে ভান্দানাকে তার নতুন শো, যেটা সে নতুন ভাবে করতে যাচ্ছে, সেইটার সম্পর্কে জানায়। অর্থাৎ সে তার নতুন আইডিয়া তার সাথেও শেয়ার করে, আর এটা সে ভান্দানার সাথেই করতে যাচ্ছে। তো সে ভান্দানাকে জানায় তার কাজ হবে রোজ রোজ নতুন ছেলেদেরকে ডেট করা, আর তারপর সবার সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করা, আর অবশ্যই সেটা হাসি মজার ছলে। কিন্তু ভান্দানা এতে রাজি ছিল না, কারণ সে কখনো ক্যামেরার সামনেই আসেনি। তাই সে অনেক বেশি নার্ভাস ছিল। এবং সে তো এটাও বলে মিডিয়াতে রোজই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের তাদের রোল থেকে সরিয়ে ফেলা হয়। এমন যদি হয় তাহলে সে কখনোই কাজ করবে না। এমনিতে তো সে এসব পারে না, আর এমন হলে আরও করবে না। তখন আশ্বিন তাকে বলে তার কাছে ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো যথেষ্ট কনফিডেন্স আছে, তার মধ্যে অন্যরকম ট্যালেন্ট আছে, আর সে যদি ভালো করে শুরু করে তাহলে তাকে কেউই সরাতে পারবে না। আর সে নিজে তার জন্য লড়বে। সে চেষ্টা করবে তাকে যেন তার রোল থেকে পাল্টে ফেলা না হয়। যার এসব কথা শুনে ভান্দানা তার কাছে ভাবার জন্য কিছু সময় নেয়, কারণ এত তাড়াতাড়ি তো আর এসব সিদ্ধান্ত নেওয়া যায় না। তো দেখা যায় পরের দিন তারা মুভি দেখতে যায়, আর ভান্দানা সিদ্ধান্ত নেয় সে আশ্বিনের সাথে কাজ করবে। আর এরপর থেকে কাজের সূত্রেই তারা একসাথে সময় কাটাতে থাকে। তাদের শো এর জন্য আগে তারা স্ক্রিপ্ট রেডি করে, আর ভান্দানা নিজেই শো এর রাইটারের কাজ করে। আর একসাথে কাজ করতে করতে দেখা যায় তারা একে অপরকে পছন্দ করে ফেলে। আশ্বিন তো ভান্দানাকে লুকিয়ে লুকিয়ে তার বাড়িতেও নিয়ে আসে, যেখানে ভান্দানা তাকে জড়িয়ে ধরে এবং তারা ঘনিষ্ঠ সময় কাটায়। পরের দিন সকালবেলা আশ্বিনের মা তাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকতে থাকে। তখন আশ্বিন চুপচাপ তার প্যারেন্টসের সামনে থেকে ভান্দানাকে নিয়ে চলে যায়, যেটা দেখে তার প্যারেন্টস অবাক হয়ে যায়, কারণ আশ্বিন ঘরে একটি মেয়েকে নিয়ে এসেছিল, তাও রাতের বেলা, আর তাদেরকে না জানিয়ে। আর এখন সে তাদের সামনে থেকেই এই মেয়েটিকে নিয়ে যাচ্ছে। এই সব কিছু তাদের বেশ অবাক লাগে। যাই হোক, এরপর আশ্বিনরা অফিসে গেলে আশ্বিনকে তার বস সাক্ষী বলে তারা এই শো করতে পারবে না। আশ্বিন বলে তারা তো সেই একঘেয়ে শো থেকে বের হয়ে নতুন কিছু করতে চাইছিল, কিন্তু এখন এই শো কেন করতে চাইছে না সে? সাক্ষী বলে সে 100টা কারণ দেখাতে পারবে, আর সবচেয়ে বড় কথা হলো চ্যানেল এই শো মেনেই নিবে না। আশ্বিন বলে তার সমস্ত আশা স্বপ্ন এখন সাক্ষীর উপর আটকে আছে। সাক্ষী বলে সে শো চালানোর জন্য সবকিছু করবে, কিন্তু ভান্দানাকে দিয়ে এই শো করানো যাবে না, কারণ তাকে মানুষ একদমই চেনে না। তাদের শো এর টিআরপি বাড়াতে হলে একজন পরিচিত মুখ লাগবে, যাকে সবাই আগে থেকেই চিনে। আশ্বিনের মতে ভান্দানা ছাড়া এই কাজ আর কেউই ভালো মতো করতে পারবে না, কিন্তু সাক্ষীর মতে ভান্দানা শুধু এই শো এর রাইটার হয়ে থাকলেই ভালো হয়, এর বেশি কিছু তাকে দিয়ে হবে না। আশ্বিন বলে ভান্দানা ন্যাচারাল অ্যাক্টিং করে, সে তার আরো অনেক শো দেখেছে। আশ্বিনের রিকোয়েস্টে সাক্ষী ভান্দানাকে কাস্ট হিসেবে রেখে তো দেয়, কিন্তু সে বলে তার একটা শর্ত আছে, কারণ রোজ রোজ যদি সে আলাদা আলাদা ছেলেকে ডেট করে এর ফলে তেলুগু মেয়েদের সম্মানহানি হবে, আর একবার যদি অডিয়েন্স রেগে যায় তাহলে তাদের চ্যানেলেরই ক্ষতি হবে। তাই সে নিজেই স্ক্রিপ্টে কিছু পরিবর্তন আনবে।
এটা যদি আশ্বিন মেনে নেয় তাহলেই সে রাজি আছে। আশ্বিন মেনে নিলে সেও আশ্বিনের কথায় রাজি হয়ে যায়, আর এইটা শুনে আশ্বিন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমাদের ভান্দানাকে দেখানো হয়, যাকে সম্পূর্ণ ভিন্ন ভাবে সাজানো হয়েছে। যেই সাজ পোশাকে ভান্দানা একদমই কমফোর্টেবল ছিল না, আর তাছাড়া তাদের স্ক্রিপ্টেরও অনেক বেশি পরিবর্তন এসেছে। সে আশ্বিনকে এই কথা জানালে আশ্বিন বলে শোয়ের ডিরেক্টর স্ক্রিপ্টের অনেক লাইন পরিবর্তন করেছে, কিন্তু ভান্দানার এই স্ক্রিপ্ট পরিবর্তন করা পছন্দ হয় না। তাই আশ্বিন ডিরেক্টরের সাথে কথা বলে আর ভান্দানাকে কমফোর্ট জোনে নিয়ে আসে তার মনের মতো কস্টিউমস এবং স্ক্রিপ্ট দিয়ে, যার পর ভান্দানা খুব ভালো করেই তার শোয়ের শুট করে। সাক্ষী এই শোয়ের কপি চ্যানেলের কাছে নিয়ে গেলে চ্যানেলের তাদের শো পছন্দ হয়, কিন্তু তারা ভান্দানাকে পরিবর্তন করতে চায়, কারণ তারাও একজন পরিচিত মুখকে চাচ্ছিল, আর সাক্ষীও তাদের সাথে ডিল করে নেয়। কিন্তু আশ্বিন যখন এই কথা জানতে পারে তখন সে হতাশ হয়ে যায়, আর এখন যেহেতু ডিল হয়ে গেছে তাই তারা আর পিছু হটতে পারছিল না, যে জন্য সে হতাশ হয়ে ভান্দানাকে এই কথা জানায়। তখন ভান্দানা বলে সে বলেছিল সে সবকিছু সামলে নেবে, তাহলে এখন কি হলো? তখন আশ্বিন বলে সবকিছু তো তার হাতে নেই, সে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি, আর এখন সে এটা ছাড়তেও পারবে না, কারণ এটা তার কাজ। সে ভান্দানাকে সান্ত্বনা তো দেয়, কিন্তু ভান্দানা মনে মনে অনেক নিরাশ হয়ে যায়। সে তার স্ট্যান্ড আপ কমেডি তো করে, কিন্তু আগের মতো প্রাণবন্ত হয় না। তাছাড়াও সে আশ্বিনের সাথে সেই শোয়ের রাইটারের কাজ করে, কিন্তু এটাও সে বেশি দিন করতে পারে না। তাই সে তার কাজই ছেড়ে দিয়ে চলে যায়, কারণ এইসব সে আর নিতে পারছিল না। আর সে চলে যাওয়ার কয়দিন পরই তাদের শোটাও বন্ধ হয়ে যায়, কারণ তাদের শোতে জোরদার হোস্ট এবং স্ক্রিপ্টের অনেক ঘাটতি ছিল। যাই হোক, তো এরপরও আশ্বিন ভান্দানার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু ভান্দানা তার কোনো কিছুরই রিপ্লাই দেয় না। তাই আশ্বিন খুব আপসেট হয়ে পড়ে। এর মধ্যেই চলে যায় একটা বছর। এরপর আমাদের দেখানো হয় আশ্বিন প্রথম ভান্দানাকে যেই ক্লাবে দেখেছিল সে সেই ক্লাবে আসে, যেখানে দীর্ঘদিন পর ভান্দানাকেও দেখা যায়। সে এখানে এসেছে স্ট্যান্ড আপ কমেডি করতে। তো এখানে ভান্দানা বলে আমি আসলে সবকিছুর থেকে একটু ব্রেক চেয়েছিলাম, সেজন্যই নিজেকে সামলাতে এই একটা বছর সময় লেগে গিয়েছে। তবে এখন আমি নিজেকে আবারও আগের মতো স্ট্রং বানিয়ে এনেছি, আর এই যে দেখুন আজ আমি আপনাদের সামনে আবারও স্ট্যান্ড আপ কমেডি করছি, আর হ্যাঁ এখন আমি অনেক ভালো আছি। তো এরপর শো শেষে আশ্বিন ভান্দানাকে মেসেজ দেয়, তো তখন সে তার মেসেজের রিপ্লাই দেয়। আশ্বিনের আগেও তাকে অনেক মেসেজ পাঠিয়েছিল, কিন্তু ভান্দানা কখনোই তার মেসেজের রিপ্লাই দেয়নি, কিন্তু আজ দিয়েছে। আর এই রিপ্লাই এর মাধ্যমেই হয়তো সে তার লাভ লাইফে আবারও ফিরে আসতে চায়, এটাই বুঝাতে চেয়েছে। এরপর শুরু হয় পঞ্চম গল্প। আমরা স্নেহা নামের একটি মেয়েকে দেখি, যে ম্যাট্রিমনি সাইটে নিজের জন্য ছেলে খুঁজছিল, যেখানে তার ঈশান নামের একটি ছেলেকে পছন্দ হয়, আর সে ঠিক করে এই ছেলেটির সাথেই সে দেখা করতে যাবে। তাই সে দ্রুত রেডি হয়ে যায় আর সোজা চলে যায় ঈশানের সাথে দেখা করতে। তারা দুজন বসে বেশ গল্প করে। তখন ঈশান লক্ষ্য করে কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলছে। তো এটা দেখেই সে স্নেহাকে জানায় যে কেউ হয়তো আমাদের ছবি তুলছে। তো স্নেহা যখনই সেদিকে তাকায় তখনই কাউকে আর দেখতে পায় না, কারণ ততক্ষণে লোকটি আড়ালে চলে যায়। আর দ্বিতীয়ত স্নেহা তার চশমা পরেনি, আজ সে লেন্স পরে এসেছিল, তবে এতেও সে খুব একটা ভালো দেখতে পায় না। তাই সে জানায় সে তো কাউকেই দেখতে পেল না, সে কাকে দেখলো? তো ঈশান বলে বুঝতে পারলাম না। যাই হোক, এরপর সে ঈশানকে জিজ্ঞেস করে সে কেন বিয়ে করতে চায়, যার প্রশ্নের উত্তরে ঈশান বলে তার প্যারেন্টসের আসলে বয়স হয়েছে, আর ঈশান সব সময় তাদের খেয়াল রাখতে পারে না, আর এই জন্যই সে বিয়ে করতে চায়, যাতে করে কেউ একজন তাদের খেয়াল রাখতে পারে। তাদের বয়স হয়ে যাওয়াতে তারা নিজেরাও ঠিকঠাক মতো চলতে পারে না, তাই সে চায় তার অবর্তমানে তার ওয়াইফ তাদের খেয়াল রাখবে। আর এই কারণেই সে বিয়ে করতে চায়, যাতে তার মা বাবার একজন সঙ্গী হয়। কিন্তু ঈশানের বিয়ে করার এই ইন্টেনশন স্নেহার পছন্দ হয় না। সে তো তার কাছ থেকে অন্য কিছু আশা করেছিল, শুধুমাত্র এই জন্যই বিয়ে করার ব্যাপারটা তার ভালো লাগে না। তাই সে ঈশানকে রিজেক্ট করে দেয় আর তার বাড়ি ফিরে আসে। তো সে যখন বাড়ি আসে আমরা তখন তার মা বাবাকে দেখি, আর তার বাবাই হলো সেই লোক যে লুকিয়ে লুকিয়ে তার মেয়ের উপর নজর রাখছিল। কিন্তু স্নেহা তো এ ব্যাপারে কিছুই জানে না। আসলে স্নেহার আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু তার সেই স্বামী অনেক বেশি ড্রিঙ্ক করত, এজন্য স্নেহা তাকে ছেড়ে দিয়ে চলে এসেছে, কারণ এমন ভাবে কখনোই সংসার করা যায় না। আর তারপর থেকেই সে তার মা বাবার সাথেই থাকে। তবে তার মা বাবা তাকে অনেক বিয়ে করানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু সে বারবারই মানা করে দিত। কিন্তু 1 বছর পর সে আবারও এখন বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু তার বাবা তাকে কখনোই একা একা কোনো ছেলের সাথে ডেটে যেতে দেয় না। সে যদি চলে যায় তাহলে তার বাবা লুকিয়ে লুকিয়ে তার পিছু করে। সে আসলে ওভার প্রোটেক্টিভ একজন বাবা।
সেজন্যই সে এমনটা করে থাকে। সে আসলে অতিরিক্ত ভালোবাসার থেকেই তার মেয়ের জন্য এমন করে। যাই হোক, তো এর মধ্যেই স্নেহার ইচ্ছা হয় সে একটি ট্যাটু করাবে। তাই সে তার ফ্রেন্ডের সাথে জয় নামের একজনের কাছে যায় আর তার কাছ থেকেই ট্যাটু করিয়ে আনে। এরপর সে আবারও নতুন ডেটে যাওয়ার জন্য তৈরি হতে লাগে। তখন তার মা তার বাবাকে বলে স্নেহা হয়তো আজ অন্য কারোর সাথে ডেটে যাবে। যেই কথা শুনে স্নেহার বাবা আস্তে করে তৈরি হয়। সে তার ক্যামেরা, দূরবীন এই সব কিছু তার থলেতে নিয়ে নেয়। এরপর স্নেহা বাইরে গেলে সেও ফল কেনার বাহানায় স্নেহার পিছু করতে থাকে। আর পিছু করার জন্য সে একজন অটোওয়ালাকেও সব সময়ের জন্য রেডি করে রাখত। সে যখনই অটো নিয়ে স্নেহার পিছু করতে থাকে, কিছু দূর যাওয়ার পরই সে স্নেহার গাড়িটি হারিয়ে ফেলে। এদিকে স্নেহা ডেটের জন্য সিনেমা হলে যায়। তখন তার বাবা তার মাকে কল করে আর বলে তার একজন জ্যোতিষীর সাথে দেখা হয়েছে, যে তাকে বলেছে তাদের উপর শনির প্রভাব পড়েছে। তাই সে যেন স্নেহাকে কল করে আর তাকে সাবধানে থাকতে বলে এবং সে কোথায় আছে সেটাও যেন সে জিজ্ঞেস করে নেয়। এই সব কিছু সে করছিল তার মেয়ের লোকেশন জানার জন্য, যাতে সেও সেখানে পৌঁছে যেতে পারে আর তার উপর নজর রাখতে পারে। যাই হোক, তো স্নেহার বাবার কথা মতো স্নেহাকে তার মা কল করে আর জানতে পারে স্নেহা মুভি দেখতে গিয়েছে। তো স্নেহার বাবা এই খবর জানতে পেরে সোজা চলে যায় সিনেমা হলে। সেখানে সে স্নেহা এবং ওই ছেলেটির ছবি তুলে রাখে। কিন্তু প্রথম দিনই ছেলেটি স্নেহার কাঁধে হাত দেয়, যেটা স্নেহার পছন্দ হয় না। তাই সে ওই ছেলেটিকেও রিজেক্ট করে দেয়। এরপর সে বাড়ি ফিরতে লাগলে তার বাবা তাড়াহুড়ো করে তার আগেই বাড়ি ফেরে এবং দারোয়ানকে দিয়ে ফল কিনিয়ে রাখে, যেগুলো কেনার বাহানায় সে বাইরে গিয়েছিল, যাতে স্নেহা কোনোভাবেই টের না পায় যে তার বাবা মিথ্যা কথা বলে তাকে পিছু করে। যাই হোক, এরপর স্নেহা বাড়ি ফিরে আসে। তো সে আসার কিছুক্ষণ পর তার বাবা তাকে ডাক দেয় তাকে ফল খাওয়ানোর জন্য, কারণ সে জানে স্নেহা কিছুই খায়নি এবং তার খিদেও লেগেছে। এরপর থেকে স্নেহা ডেটে গেলে তার বাবা তার পিছু করতে থাকে, কারণ সে এখনকার ছেলেদেরকে একদমই ভরসা করে না। এরপর দেখা যায় স্নেহা জায়ের কাছে গিয়ে তার আঁকা ট্যাটুটিকে সম্পূর্ণ শেষ করে। তখন জায়ের সাথে তার বেশ কথা হয় এবং তার সাথে মিশে স্নেহারও জায়কে পছন্দ হয়ে যায় আর জায়েরও স্নেহাকে পছন্দ হয়। কিন্তু স্নেহা যখন জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড রাশিও জায়কে পছন্দ করে, তখন থেকেই সে জায়কে ইগনোর করতে থাকে, কারণ সে চায় না তার বন্ধুকে কষ্ট দিতে। তাই সে রাশির বাড়িতে পার্টি করতে গিয়েও জায়কে ইগনোর করে। জায় তার সাথে কথা বলতে এসে তাকে জিজ্ঞেস করে সে কেন তাকে ইগনোর করছে আর সে যে স্নেহাকে পছন্দ করে এটাও সে স্নেহাকে বলে দেয়। তখন স্নেহা বলে সে তাকে পছন্দ করে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড রাশিও তো তাকে পছন্দ করে, এজন্যই সে তাকে ইগনোর করছিল যাতে তার ফ্রেন্ড কষ্ট না পায়। তো এই কথা শুনে জয় রাশিকে ডেকে আনে আর জিজ্ঞেস করে সে কি তার ফ্রেন্ড স্নেহার সাথে কফি ডেটে যেতে পারে। এই কথা শুনে রাশি অনেক খুশি হয়, কারণ জয় শুধুমাত্র তার ক্রাশ ছিল, সে তাকে ভালোবাসতো না। এই জন্যই সে তার ফ্রেন্ডের খুশিতেও খুশি হয়, কারণ এই প্রথম স্নেহা কাউকে পছন্দ করেছে। এদিকে স্নেহার বাবাকে স্নেহার মা পিছু করতে দিচ্ছিল না, কারণ সে বাইরে গেলেই এত এত ফল কিনে নিয়ে আসে আর ফল আনতে আনতে সে একদম তাদের ফ্রিজই ভরিয়ে দিয়েছে। তাই স্নেহার মা বিরক্তই হয়ে যায়, এত ফল খেতে খেতে তার আর ভালো লাগছে না। তাই সে তার স্বামীকে এসব বন্ধ করতে বলে, কিন্তু কে শোনে কার কথা। স্নেহার বাবার মন তো কিছুতেই মানছিল না, তবে তার স্ত্রী যেহেতু কোথাও যেতে দিচ্ছে না, তাই সে বাধ্য হয়ে বিল্ডিং এর নিচে এসেই পায়চারি করতে থাকে। তখনই সেখানে থাকা একটা ছেলে আসে আর তাকে বলে সে জানে সে রোজই স্নেহার পিছু করে, আর প্রমাণস্বরূপ সে তার অনেকগুলো ছবিও দেখায় এবং তার স্নেহাকে পিছু করার সমস্ত রুটিন বলে। এরপর ছেলেটি তাকে মডার্ন যুগের গোয়েন্দাগিরি দেখায়, অর্থাৎ সে স্নেহার ফ্রেন্ড রাশির সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দেখায়, যেখানে স্নেহার জায়ের সাথে ছবি ছিল। তাছাড়া সে উক্ত অ্যাকাউন্ট থেকে স্নেহার ট্যাটু সম্পর্কেও জানতে পারে। তাই স্নেহা বাড়ি ফিরলে সে স্নেহাকে বলে সে ট্যাটুটা না করলেই পারত। যেই কথা শুনে স্নেহা বুঝে যায় এতদিন ধরে তার বাবাই তার পিছু করে আসছে, তাই সে তার বাবার উপর রেগে যায়, কারণ এতে করে তার প্রাইভেসি নষ্ট হচ্ছে। তখন তার বাবা বলে সে তার প্রাইভেসি নষ্ট করছে না, তার দায়িত্ব পালন করছে। যেই কথা নিয়েই তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন স্নেহা তার বাবাকে বলে সে তার মতো করে জীবন কাটাতে চায়, তাই সে যেন তাকে বিরক্ত না করে। যেই কথা শুনে তার বাবা চুপ হয়ে যায়। পরের দিন স্নেহা জায়কে গিয়ে তার অতীতের সব কথা বলে, কিন্তু জায়ের তার অতীত নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে স্নেহার সবকিছুই মেনে নিয়েছে। তখন স্নেহা জায়কে তার বাবার কথা বলে। স্নেহার মতে তার বাবা ওভার প্রোটেক্টিভ, যে তার উপর সব সময় গোয়েন্দাগিরি করে। তখন জায় তাকে বোঝায় আর বলে তার বাবা তার জন্য চিন্তা করে, এজন্যই সে তার উপর নজর রাখে।
তখন স্নেহাকে তার বাবা কল দিলেও সে তার কল রিসিভ করে না এবং চিৎকার করে বলে সে জানে সে এখানেই কোথাও আছে। এরপর সে জায়ের কাছাকাছি আসে। তো কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে এলে সেই ছেলেটি তাকে জানায় তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর তাকে অনেকবার কল দিলেও সে কল রিসিভ করেনি। যেই কথা শুনে স্নেহা তার ভুল বুঝতে পারে যে তার বাবার কল রিসিভ করা তার উচিত ছিল। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। আজ স্নেহার বিয়ে, কিন্তু তার বাবা আজ তাদের মধ্যে নেই। সে কোণে সেজে তাই তার বাবার রুমে যায়, যেখানে গিয়ে সে তার বাবার জিনিসপত্রগুলোই দেখতে থাকে। সে তার বাবাকে আজ অনেক মিস করছে। তখন সে সেখানে একটি ডায়েরি পায়, যেখানে তার ডেটে যাওয়া সমস্ত ছেলের নাম ও ঠিকানা আর তাদের ছবিও ছিল। যে ছবির পাশে সে ছেলেগুলোর ভালো খারাপ উভয় দিক লিখে রাখত। তাছাড়াও সে আরো লিখেছে স্নেহার যাকে পছন্দ হবে সে তার সাথেই তার বিয়ে দিবে। যে ডায়েরি পড়ে স্নেহা অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। সে বুঝতে পারে তার বাবা কখনোই তার উপর নজর রাখত না, সে নজর রাখত সেই ছেলেগুলোর উপর যাদের সাথে স্নেহা দেখা করতে যেত। এরপর স্নেহার জায়ের সাথে বিয়ে হয়ে যায়। তখন সে ঝোপের আড়ালে তার বাবাকে কল্পনা করে, যে প্রত্যেকবারের মতো এবারও তাকে দেখছিল। আর এই দৃশ্যের সাথে এই গল্পটিও শেষ হয়ে যায়। শুরু হয় শেষ গল্প। তো এই গল্পের শুরুতে আমরা ইন্দু নামের একটা মেয়েকে দেখি, যে তার বন্ধুদের সাথে ল্যাবে ছিল। রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে, যে জন্য সে সব সময় উদাস হয়ে থাকে। সে তার বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের কাছাকাছি আসতে দেখে তাকে চড় মেরেছিল, আর এরপরই সে তার সাথে ব্রেকআপ করে নেয়। তারপর থেকে সে এখনো মুভ অন করতে পারেনি, তাই তার ফ্রেন্ডরা তাকে মুভ অন করতে সাহায্য করছিল। তো ইন্দু বাড়ি ফিরে আসলে বাড়িতে তার বাবার সাথে একটি ছেলেকে গল্প করতে দেখে সে, যাকে দেখে ইন্দু লুকিয়ে লুকিয়ে তার ঘরে যায়। তখন সে দেখে টিভিতে বলা হচ্ছিল প্রাণীরা তাদের পার্টনারকে ইশারা দেয়, আর তার পার্টনার তার ইশারা বুঝে তার কাছে আসে। আর প্রাণীরা সবাই এভাবেই তার পার্টনারকে তার দিকে আকর্ষণ করে, আর এটাকেই ভালোবাসা বলে। আর প্রাণীদের মধ্যে শুধুমাত্র মানুষই এই জিনিসটা করতে পারে না, তাই মানুষকে তার পার্টনার খুঁজে বের করার জন্য আগে তার ভেতরে থাকা প্রাণীকে জাগিয়ে তুলতে হবে। যেই কথা ইন্দু একদম সিরিয়াসলি নিয়ে নেয়, তাই সে তার বন্ধুদের বলে সে আর তার এক্সের জন্য কান্না করবে না, সে এখন নতুন কাউকে ভালোবাসবে আর ডেট করবে। যার পর সে টিভিতে দেখা প্রাণীদের থিওরি বলে, যে থিওরি তার ফ্রেন্ডদের মাথার উপর দিয়ে যায়। কিন্তু তারা এটা শুনে খুশি যে ইন্দু অন্তত এতদিন পর হলেও মুভ অন করতে পারছে। এরপর তারা সবাই একটা ক্লাবে যায়, যেখানে একটি ছেলে ইন্দুর দিকেই তাকিয়েছিল আর তাকে দেখে দেখেই নাচ করছিল। তখন ইন্দু ময়ূরের কথা ভাবে, যারা ময়ূরকে আকর্ষণ করে। আর এই ছেলেটিও দেখা যাচ্ছিল তার ভেতরের প্রাণীকে বের করে তাকে আকর্ষণ করতে চাইছে, আর তারও উচিত ছেলেটির ডাকে সাড়া দেয়া। যার পর সে ছেলেটির সাথে গল্প করতে থাকে, যেখানে ছেলেটি নিজের বড়াই করছিল, যার কথা ইন্দুর পছন্দ হয় না, কারণ ছেলেটি নিজেকেই ভালোবাসে। তো পরের দিন তার সকল ফ্রেন্ডরা তার বাড়িতে বসে আড্ডা দিচ্ছিল। তখন তার বাবা তাদের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু ইন্দু বুঝতে পারে বাবা তার ফ্রেন্ডদের সাথে এত ফ্রি হচ্ছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর ঠিক তখনই তারুণ তার সাথে দেখা করতে আসে, আর তারুণ আসবে বলেই তার বাবা তার বন্ধুদের সাথে ফ্রি হচ্ছিল। কিন্তু ইন্দু তারুণকে পছন্দ করে না, তাই তার বাবা তার ফ্রেন্ডদের দিয়ে ইন্দুকে তারুণের সাথে দেখা করার জন্য রাজি করায়। বাবার মন রাখার জন্য ইন্দুও তারুণের সাথে দেখা করতে রাজি হয়। ইন্দু তারুণের কাছে ক্ষমা চায়, কারণ তার বাবা বারবার তারুণকে তার সাথে দেখা করার জন্য ডেকে নিয়ে আসছিল। তখন তারুণ বলে 5 বছর আগেই সে তার বাবার সাথে ইন্দুদের বাড়িতে আসে আর প্রথম তাকে দেখতে পায়, আর এরপর থেকেই সে তাকে পছন্দ করে ফেলে। আর 5 বছর ধরেই সে তার জন্য বারবার এখানে আসে। যেই কথা শুনে ইন্দু তার উপর ইমপ্রেস হয়ে যায়, যার পর সে তারুণের সাথে ডেটে যায়। তারুণ তাকে বিভিন্ন রকম গিফট দেয় এবং বিভিন্নভাবে তাকে ইমপ্রেস করতে চায়, যেমনটা এক প্রজাতির পাখি তার পার্টনারকে ইমপ্রেস করতে চায়। ইন্দু তারুণের সাথে ভালোই সময় কাটাচ্ছিল, আর হঠাৎই একদিন তারুণ ইন্দুকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু ইন্দু তাকে রিজেক্ট করে দেয়। আর সে তার ফ্রেন্ডদেরকে জানায় সে তারুণকে রিজেক্ট করেছে কারণ সে খুব বোরিং। কিন্তু সে তো এমন একা থাকবে না, সে তার পার্টনার খুঁজে বের করবেই। তাই সে একটা পার্টিতে গিয়ে একটি ছেলের সাথে নাচতে থাকে। তার মাথায় তখনও প্রাণীদের নিয়ে অদ্ভুত থিওরি ঘুরপাক খায়, তাই সে ছেলেটিকে অদ্ভুত কথা বলতে থাকে আর নিজেদেরকে ঘাস ফড়িংয়ের মতো ভাবতে থাকে। আর অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে সে অজ্ঞান হয়ে গেলে ছেলেটি এই সুযোগের ব্যবহার করতে চায়, কিন্তু সৌভাগ্যবশত ইন্দুর ফ্রেন্ডরা এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর ইন্দু বাড়ি ফিরে গেলে তার বাবার কাছে সে ক্ষমা চায়। তখন তার বাবা বলে তার যদি তারুণকে পছন্দ না হয় তাহলে সমস্যা নেই, কারণ তাকে কাউকে জোর করে বিয়ে করতে হবে না, কিন্তু তাকে তার মন থেকে তার এক্স বিবেককে ভুলে যেতে হবে। যার কথা শুনে ইন্দু ভাবতে থাকে। তখন তার মনে পড়ে বিবেক তাকে একবার একটি পেঙ্গুইনের ডল গিফট করেছিল। আর পেঙ্গুইন হলো এমন একটি প্রাণী যারা তাদের সোলমেট ছাড়া অন্য কারোর সাথে পার্টনারশিপ করে না।
যে জন্য সে তার এক্স বিবেককে গিয়ে বলে সে তাকে এই ডল গিফট করেছে আর এই পেঙ্গুইনের অর্থ হলো তারা সোলমেট। তাছাড়াও সে বিবেকের কাছে ক্ষমা চায় সেদিন তাকে চর মারার জন্য। তখন বিবেক বলে সে তাকে চর মেরে ঠিকই করেছে, কারণ সে তো কাজই করেছিল এমন। কিন্তু ইন্দু চলে যাওয়ার পর তার কোনো কষ্টই হয়নি, কারণ সে তার সোলমেটকে পেয়েছে। এই বলে সে ইন্দুকেও মুভ অন করতে বলে। যেই কথা শুনে ইন্দুর মন আবারও ভেঙে যায়, তাই সে নিজেকে শান্ত করার জন্য মেডিটেশন ক্লাবে যায়, যেখানে তাকে 10 দিন কথা না বলে থাকতে হবে। ইন্দুর ফ্রেন্ডরা জানে ইন্দু বিকেলের মধ্যেই মেডিটেশন বাদ দিয়ে দিবে, কারণ তার এত ধৈর্য নেই। তাই তারা বলে তারা এখানেই অপেক্ষা করবে। ইন্দু তাদেরকে মজা না করে ফিরে যেতে বলে। তখন তার ফ্রেন্ড সুবা বলে তাকে এদিক ওদিক ভালোবাসা খুঁজে বেড়াতে হবে না, ভালোবাসা নিজেই তার কাছে আসবে, তাই সে যেন এইসব নিয়ে আর চিন্তা না করে। এই বলে তারা বাড়ি ফিরে যায়। এরপর ইন্দু তার ব্যাগপত্র নিয়ে যেতে লাগলে আদি নামের একটি ছেলে এসে তাকে ব্যাগ নিতে সাহায্য করে। আদি বলে আগামী 10 দিন তারা কোনো কথাই বলতে পারবে না, তাই যেন ভেতরে প্রবেশের আগে 5 মিনিট তারা নিজেদের সাথে পরিচিত হয়ে নেয়। এই বলেই তারা গল্প করতে থাকে। আর আদি হয়তো ইন্দুর সোলমেট, তার ভালোবাসা, যে সুবার কথা মতো নিজের থেকেই তার কাছে এসেছে। আর এই দৃশ্যের সাথেই এই গল্পটিও শেষ হয়। তো এই 6টা গল্পের মধ্যে আপনার কাছে কোন গল্পটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।